আজকে ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশ সচিব যখন প্রেস কনফারেন্স করেছিলেন, নজিরবিহীনভাবে কিছু কথা বলেছেন। তার একটা আন্তর্জাতিক তাৎপর্য এবং গুরুত্ব আছে এবং তিনি আসলে বর্তমানে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের যে প্রধান চেহারা তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড করে দিয়েছে। ভারতের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করে বলা হয়েছে, দিনের পর দিন পাকিস্তানের এই ধরনের জঙ্গি সংগঠনগুলোর বিপক্ষে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘকে ইনফর্ম করেছে ভারত, কিন্তু ভারতবর্ষের এই রকম ইনফরমেশনের পরও রাষ্ট্রসংঘ কোনো ব্যবস্থা নেয়নি। নাম ধরে ধরে, তারিখ ধরে ধরে পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রসংঘকে জানানোর পরও কার্যত আন্তর্জাতিক মহল চুপ ছিল। কিছু ক্ষেত্রে বলা হয়েছে পাকিস্তান আন্তর্জাতিক স্তরকে ভুল বুঝিয়েছে, মিথ্যা কথা বলেছে এবং আসলে কেউ পারেনি বলে আজকে ভারতবর্ষ দেখিয়ে দিল, অন্তত রাষ্ট্রসংঘকে দেখিয়ে দিল কিভাবে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিতে হয়। আজকে ভারতবর্ষের পক্ষ থেকে ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিশ্রি কি বলেছেন? তিনি বলেছেন নভেম্বর 2024 এবং আগের বছর মেতে 2024-এর মেতে 2067 কমিটিকে 2067 যে কমিটি আছে রাষ্ট্রসংঘের, সেখানে স্যাংশনড মনিটরিং টিমকে একের পর এক রিপোর্ট দিয়েছিল ভারত। এমনকি সেই রিপোর্টে টিআরএফ এর কথা বলা ছিল। পরবর্তীকালে প্রমাণ হয়ে যায় এই টিআরএফই হলো আসল কাশ্মীর হত্যার পিছনে জড়িত একটি সংগঠন, যারা লস্কর-ই-তৈবার একটি এনটিটি, একটি প্রক্সি গ্রুপ। एक समूह ने खुद को रेजिस्टेंस फ्रंट टीआरएफ कहते हुए इस हमले की जिम्मेदारी ली है। यह समूह संयुक्त राष्ट्र द्वारा प्रतिबंधित पाकिस्तानी आतंकवादी समूह लश्कर-ए-तैयबा से जुड़ा हुआ है। यह उल्लेखनीय है कि भारत ने मई और नवंबर 2024 में संयुक्त राष्ट्र की 1267 कमेटी की सैंक्शंस मॉनिटरिंग टीम को अर्धवार्षिक रिपोर्ट प्रस्तुत की थी, जिसमें टीआरएफ के बारे में साफ इनपुट दिए गए थे। इससे पाकिस्तान स्थित आतंकवादी समूहों के लिए कवर के रूप में टीआरएफ की भूमिका सामने आई थी। इससे पहले भी दिसंबर 2023 में भारत ने इस टीम को लश्कर-ए-तैयबा और जैश-ए-मोहम्मद के बारे में सूचित किया था, जो टीआरएफ जैसे छोटे आतंकवादी समूहों के माध्यम से अपनी गतिविधियों को संचालित कर रहे हैं। इस संबंध में 25 अप्रैल को यूएन सिक्योरिटी काउंसिल प्रेस वक्तव्य में टीआरएफ के संदर्भ को हटाने के लिए पाकिस्तान के दबाव पर भी ध्यान दिया जाना चाहिए। যখন লস্কর-ই-তৈবাকে আন্তর্জাতিক মহল ব্যান করে দেয়, নিষিদ্ধ করে দেয়, তখন টিআরএফ এর মতো ছোট ছোট প্রক্সি সংগঠনকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদী হামলা পাকিস্তানের পক্ষ থেকে চালানো হয়। তা জাতিসংঘকে একাধিকবার ইনফর্ম করেছিল ভারত। শুধু তাই নয়, 2023-এর ডিসেম্বরে লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদের একাধিক কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘকে রিপোর্ট করে ভারত এবং সেদিন প্রথম ভারতবর্ষ বলে, আসলে যখন লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদ এই দুটো গোষ্ঠীকে ভারত নিষিদ্ধ করেছে, তখন এরা চাইছে ছোট ছোট সংস্থাগুলো বা গোষ্ঠীগুলোকে তৈরি করে, সংগঠন তৈরি করে তারা ভারতবর্ষকে অশান্ত করবে। এক্ষেত্রে টিআরএফ এর নামটা উঠে আসে, অর্থাৎ রেজিস্ট্যান্স ফোর্স, দ্য রেজিস্ট্যান্স ফোর্সের পক্ষ থেকে এই ধরনের সন্ত্রাসবাদী হামলার কথা সেদিন জাতিসংঘকে জানিয়ে দিয়েছিল ভারত। তবে আজকের দিনে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘ যুদ্ধ করবেন না, অ্যাকশন নেবেন না। এই সমস্ত ন্যাকামিকে কার্যত পাত্তা না দিয়ে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ কি করতে পারে। 2025-এর কথা এবার ভারতবর্ষ বলেছেন। তারা বলেছেন 25 এপ্রিল 2025-এ ভারতবর্ষ রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলে যে পাকিস্তান যে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য যদি পর্যালোচনা করা যায় তাহলেও বুঝবেন আসলে পাকিস্তানের অভিসন্ধিটা কি ছিল। इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थकों की जानकारी जुटाई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित और स्पष्ट दस्तावेज उपलब्ध हैं। দিনের পর দিন সংগঠনগুলোকে, জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দেওয়াই ছিল পাকিস্তানের আসল অভিসন্ধি। আন্তর্জাতিক স্তরকে দিনের পর দিন মিথ্যা বুঝিয়েছে পাকিস্তান। এফএটিএফ এর নাম উল্লেখ করেছে ভারতবর্ষ, ফিনান্সিয়াল অ্যাক্ট টাস্ক ফোর্স, যারা কিনা বিভিন্ন দেশের উপর ফান্ডিং গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, দেখার চেষ্টা করে
কে কোন লোনের টাকা ঠিক কোথায় ইনভেস্ট করেছে। ভারতবর্ষ পরিষ্কারভাবে এফএটিএফ এর নাম বলেছে এবং বুঝিয়ে দিয়েছে দিনের পর দিন লোন নিয়ে টাকা ধার নিয়ে টেরোরিস্টদের ফান্ডিং করছে ভারত। এমনকি পরবর্তীকালে ইউনাইটেড নেশনের একটি বিজ্ঞপ্তি দিয়ে ভারত বলেছে, ইউনাইটেড নেশনের এই মিটিংয়েই তারা বলেছিলেন এই টেরোরিস্ট হামলার অ্যাকাউন্টেবিলিটি কাউকে নিতে হবে, এদের পিছনে যারা স্পন্সর্ড আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আলটিমেটলি ব্রট টু দ্য জাস্টিস, সকলকে জাস্টিস দিতে হবে, ন্যায় দিতে হবে। यहाँ अंतर्राष्ट्रीय स्तर पर प्रतिबंधित आतंकवादी सजा पाने से बचे रहते हैं। इसके अलावा पाकिस्तान ने इस मुद्दे पर विश्व और फाइनेंशियल एक्शन टास्क फोर्स जैसे अंतर्राष्ट्रीय मंचों को जानबूझकर गुमराह करने के लिए भी जाना जाता है। साजिद मीर का मामला, जिसमें इस आतंकवादी को पाकिस्तान ने मृत घोषित कर दिया था और फिर अंतर्राष्ट्रीय दबाव के परिणाम स्वरूप वो जीवित पाया गया, इसका सबसे स्पष्ट उदाहरण है। ভারতবর্ষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘকে বারংবার ইনফর্ম করা সত্ত্বেও ভারতবর্ষের এই ইনফর্মের বিপক্ষে কিচ্ছু জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ তো করেইনি, উল্টে আজকে সমস্ত কিছু জবাব দিয়ে ভারতবর্ষ কিন্তু 25 মিনিটে প্রায় 24টি ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে এই পৃথিবীর বুক চিরে দুর্মুষ করে দিল ভারত। পাশাপাশি অনেক প্রশ্ন উঠবে যে রাষ্ট্রসংঘের ভূমিকাটা কোথায়। রাষ্ট্রসংঘ যুদ্ধ করবেন না এই রকম একটা কথাবার্তা বলার চেষ্টা করেছিল কিছুদিন আগে। ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে আজকে ইউএন রেজলিউশন মেনেই ভারতবর্ষ অ্যাকশন নিয়েছে, কারণ ইউএন রেজলিউশনে পরিষ্কার লেখা আছে রাইট টু সেলফ ডিফেন্স। দিনের পর দিন আমরা মার খাবো সেটা তো হতে পারে না, আমাদের উপরে সন্ত্রাসবাদরা আক্রমণ করবে সন্ত্রাসবাদীরা, সেটাও তো হতে পারে না। আমাদের আত্মরক্ষার অধিকার আছে এবং আমরা কিন্তু আত্মরক্ষার স্বার্থে এই ধরনের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে মিসাইল স্ট্রাইক করে উড়িয়ে দিয়েছি, যা পরিষ্কার আন্তর্জাতিক স্তর রাষ্ট্রসংঘকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জয়শঙ্করের বিদেশ দপ্তর থেকে। এই হামলার পর পাকিস্তানের অ্যাক্টিভিটি আমি দেখছিলাম, তারা বুঝতেই পারছেন না কি করবে। তারা ইতিমধ্যে সমস্ত জায়গায় এয়ার এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছেন। ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, স্কারদু এয়ারপোর্ট এবং পেশোয়ার একাধিক এয়ারপোর্ট বন্ধ, এয়ার এমার্জেন্সি জারি করে দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে খবর আসছে এলওসিতে ভারতবর্ষ S-400 রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিয়েছে বা ডিপ্লয় করে দিয়েছে। কিছু ক্ষেত্রে আবার বলছে পাকিস্তান এবার ফাইটার জেটকে ডাউন করে দিয়েছে, আকাশে কোনো ফাইটার জেট নেই, যদিও বিশেষজ্ঞরা বলছেন এটিকে বলা হয় স্মোক অফ অ্যাটাক, অর্থাৎ তারা চুপ করে গেছেন হয়তো, কিন্তু তারা দেখানোর চেষ্টা করছেন তারা কিছু না কিছু করার চেষ্টা করছেন। আসলে তারা ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হবে তা হয়তো বুঝতে পেরে গেছেন। পাশাপাশি আরেকটা রিপোর্ট এসছে যেখানে বলা হয়েছে 10 জন নিরীহ ভারতীয় নাগরিককে হত্যা করেছে পাকিস্তান সেনা। দেখুন ভারতের প্রেস কনফারেন্সে যেখানে পরিষ্কার বলা হয়েছে সন্ত্রাসবাদী ছাড়া কাউকে হত্যা করা হয়নি, পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের নারী, শিশু কাউকে ছোঁয়নি ভারতীয় সেনার এই মিসাইল। কিন্তু ভারতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে 10 জন নিরীহ সিভিলাইজড যারা মানুষ এদেরকে হত্যা করেছে পাকিস্তান সেনারা। এবং পাশাপাশি আরো একটা স্টেটমেন্ট এসছে যারা ভারতের প্রাক্তন সেনাকর্তার, যিনি পরিষ্কার বলেছেন আভি তো পিকচার শুরু হইয়ে, মানে আভি বহুত কুছ বাকি হে, অনেক কিছু দেখা বাকি আছে, এখনো তো তবু শুরু হলো। অর্থাৎ জাতিসংঘকে এবার সরাসরি কাঠগড়ায় তোলা হলো ভারতের পক্ষ থেকে, বলা হলো রাষ্ট্রসংঘকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কেউ কোনো অ্যাকশন নেয়নি বলে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে কি করতে পারে ভারত। আর প্রাক্তন সেনাকর্তার এই ধরনের টুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, যিনি বলছেন এই তো সবে শুরু হয়েছে অ্যাকশন, এখন অনেক খেলা বাকি। 10 জন নিরীহ ভারতীয় নাগরিকদের যেভাবে পাকিস্তান সেনা কাপুরুষের মতো হত্যা করেছে তার পাল্টা দেওয়ার অ্যাকশনও ভারতীয় সেনারা হয়তো নেবেন, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত এলওসিতে যেভাবে সিজফায়ার ভায়োলেশন করে যাচ্ছে পাকিস্তান সেনা, এর বিপক্ষ একটা মত ভারতের পক্ষ থেকেও কিন্তু দেওয়া হবে, সেই অপেক্ষায়ও কিন্তু দিন গুনছেন একাধিক সেনাকর্তা। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানান।